In progress. আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে এন্ডোক্রাইনোলজির সবচেয়ে বেসিক কিছু জিনিস নিয়ে আলাপ করব। মূলত এটা হরমোন, হাইপোথ্যালামাস এবং পিটুইটারি কিছু হরমোন নিয়ে। আসলে টপিকস এর নাম হচ্ছে বেসিক্স অফ হরমোনস, হাইপোথ্যালামাস এন্ড পিটুইটারি গ্ল্যান্ড। প্রথমে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি ডাক্তার এএনএম জুনাইদুর রহমান। আমি এমসিপিএস পার্ট টু ট্রেনি হিসেবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছি। হরমোনস এর যেই বিষয়টা, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ইয়ার থেকে শুরু করে আমাদের এফসিপিএস পার্ট ওয়ান এক্সাম পর্যন্ত প্রত্যেকটা সময় আমাদের কাজে লাগে। আমাদের এমন কোনো এক্সাম নেই যে বেসিক পার্ট থেকেও কোনো কোশ্চেন আসে না। হরমোন গুলোকে আমরা বলতে পারি মূলত এগুলো কতগুলো কেমিক্যাল মেসেঞ্জার, যেগুলো আমাদের বিভিন্ন এন্ডোক্রাইন সিস্টেম দিয়ে প্রডিউস হয় এবং বডির কমপ্লেক্স প্রসেস গুলা সম্পন্ন করে। So hormones are chemical messengers produced by the endocrine system that regulate and coordinate complex process throughout the body. এখন হরমোন গুলোকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। তার মধ্যে একটা ক্লাসিফিকেশন হচ্ছে আমাদের আইদার স্টেরয়েডাল অথবা নন স্টেরয়েডাল। স্টেরয়েডাল হরমোন গুলো হচ্ছে মেইনলি লিপিড বেসড। দে আর ডিরাইভ ফ্রম কোলেস্টেরল। এগুলো কি কি আছে? যেমন আমাদের সেক্স হরমোন গুলো, টেস্টোস্টেরন, এস্ট্রোজেন, প্রোজেস্টেরন। অ্যাড্রেনাল যে হরমোন গুলো আছে যেমন গ্লুকোকর্টিকয়েড, মিনারেলকর্টিকয়েড। আর আমাদের নন স্টেরয়েডাল হরমোন গুলো হচ্ছে প্রোটিন ডেরিভেটিভ বা পেপটাইড কিংবা অ্যামাইন বেসড। অ্যামাইনো অ্যাসিড ডেরিভেটিভের মধ্যে আছে কেটেকোলামাইন যেমন অ্যাড্রেনালিন, নন অ্যাড্রেনালিন, ডোপামিন, অল থাইরয়েড হরমোন যেগুলো ডিরাইভ ফ্রম থাইরোসিন। এছাড়া সব পিটুইটারি হরমোন গুলো প্রোটিন হরমোন, ইনসুলিন, গ্লুকাগন। আমাদের যে নন স্টেরয়েডাল হরমোন গুলো আছে এগুলো হচ্ছে মূলত ওয়াটার সলিউবল, এক্সেপশন একটাই, থাইরয়েড হরমোন। এটা এক্সেপশন কেন সেটা আমি পরের স্লাইডে বলছি। আর অল স্টেরয়েড হরমোন এগুলো লিপিড সলিউবল। এখন এই যে আমরা বললাম যে থাইরয়েড হরমোন হচ্ছে লিপিড সলিউবল, এর কারণটা কি? Because they are made from amino acid tyrosine and basically it contain iodine atom and have a bulky structure. এই এই আয়োডিন অ্যাটম থাকার কারণে আপনারা দেখেন এখানে আয়োডিন, যে টাইরোসিন ডেরিভেটিভ, এটা এখানে আয়োডিন অ্যাটম গুলো আছে T3 T4 এর সাথে। এই আয়োডিন অ্যাটমটাই এই থাইরয়েড হরমোন গুলোকে একটা বাল্কি স্ট্রাকচার ফর্ম করে। এই কারণেই এটা নন নন পোলার হয়, হাইড্রোফোবিক হয় এবং লিপিড সলিউবল হয়। দেখেন এখানে থাইরোক্সিন যে আছে এর সাথে চারটা আয়োডিন অ্যাটম আছে, আর T3টা আয়োডোথাইরিন, এখানে তিনটা আয়োডিন অ্যাটম আছে। হরমোনগুলোকে আমরা আরো বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। দে ক্যান বি ক্লাসিফাইড এস অ্যানাবলিক এন্ড ক্যাটাবলিক। অ্যানাবলিক হরমোন মেইনলি হচ্ছে আমাদের যত সিনথেটিক ফাংশন করে এই হরমোনগুলো, যেমন ইনসুলিন, গ্রোথ হরমোন, টেস্টোস্টেরন এন্ড এস্ট্রোজেন। আর ক্যাটাবলিক হরমোন গ্লুকাগন, কর্টিসল, অ্যাড্রেনালিন, থাইরক্সিন, যেগুলো আমাদের ব্রেকডাউন প্রসেস গুলো করবে বডিতে। এছাড়াও হরমোন গুলোকে আমরা বলতে পারি আইদার লোকাল, জেনারেল অথবা ট্রপিক। লোকাল হরমোন কোনগুলো? অ্যাক্টস লোকালি নিয়ার দ্য সাইট অফ সিক্রেশন। মেইনলি হচ্ছে আমাদের জিআইটি হরমোন গুলো, যেমন গ্যাস্ট্রিন, সিক্রেটিন, কোলিসিস্টোকাইনিন, প্যানক্রিয়াজামিন। আর জেনারেল হরমোন কোনগুলোকে বলবো আমরা? যেগুলো সিক্রেট বাই ডেফিনিট এন্ডোক্রাইন গ্ল্যান্ড এন্ড অ্যাক্ট অন ডিস্টেন্স সেল। যেমন আমাদের বডিতে ইনসুলিন, অ্যালডোস্টেরন, গ্রোথ হরমোন, থাইরয়েড হরমোন, এগুলো T3 T4 দুইটাই আমাদের এগুলো পুরো বডিতে কাজ করে, এই কারণে এগুলোকে জেনারেল হরমোন বলা হয়। আর ট্রপিক হরমোন হচ্ছে যে হরমোন গুলা একটা গ্ল্যান্ড থেকে সিক্রেশন হয়ে অন্য একটা গ্ল্যান্ডের উপর যে কাজ করবে। যেমন আমাদের অ্যান্টেরিয়র পিটুইটারি যে হরমোন গুলো আছে, যেমন অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন, এটা অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে সিক্রেশন হয়ে অ্যাড্রেনাল গ্ল্যান্ডের উপর যে কাজ করবে। একইভাবে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এটা অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে সিক্রেশন হয়ে থাইরয়েড গ্ল্যান্ডের উপর কাজ করবে। একইভাবে ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, এটা অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে সিক্রেশন হয়ে মেল এবং ফিমেলে, মেলে স্পারমাটোজেনেসিসে হেল্প করবে আর ফিমেলে ওভুলেশনে হেল্প করবে, গ্রাফিয়ান ফলিকল ম্যাচুরেশনে হেল্প করবে। আচ্ছা, এই যে আমাদের এই যে হরমোন গুলো, এই হরমোন গুলো কিভাবে সিগন্যালটা বডিতে ট্রান্সডিউস করে? আলটিমেটলি এটা হচ্ছে একটা হরমোন রিসেপ্টরের মাধ্যমে। এই যে আমরা বললাম হরমোনটা যে কোনটা লিপিড সলিউবল, কোনটা হচ্ছে ওয়াটার সলিউবল, এটার গুরুত্বটা হচ্ছে এখানে যে আমরা এই এই কারণে এটাকে দুইটা পাথরে ভাগ করতে পারি।
একটা হচ্ছে ইন্টারসেলুলার হরমোন রিসেপ্টরের মাধ্যমে, আর একটা হচ্ছে সেল মেমব্রেন হরমোন রিসেপ্টরের মাধ্যমে। দেখেন, পাথওয়ে ইনভলভিং ইন্টারসেলুলার হরমোন রিসেপ্টর। আমাদের যে স্টেরয়েড হরমোন গুলো আছে, স্টেরয়েড হরমোন আর ডেরাইভ ফ্রম কোলেস্টেরল এন্ড দেয়ারফর ক্যান রিডিলি ডিফিউজ থ্রু দ্য লিপিড বাইলেয়ার অফ সেল মেমব্রেন। যেহেতু এটা লিপিড সলুবল, এই কারণে এটা সহজেই লিপিড বাইলেয়ার ক্রস করতে পারবে। একইভাবে থাইরয়েড হরমোন গুলো পারে, যেহেতু ওখানে আমরা বলছিলাম যে এটার আয়োডিন অ্যাটম আছে যেটা এটাকে একটা বাল্কি স্ট্রাকচার ফর্ম করে, এবং এটাতে একটা বেনজিন রিং আছে। আচ্ছা, কিন্তু এই যে স্টেরয়েড হরমোন এবং থাইরয়েড হরমোন, এটার যে ডিফিউজ হবে সেল মেমব্রেন দিয়ে, এটার মধ্যে একটা পার্থক্য আছে। পার্থক্যটা কি? এই স্টেরয়েড হরমোন গুলা উইদিন দ্য সাইটোসল আর উইদিন দ্য নিউক্লিয়াস, এটা সিম্পল ডিভিশনের মাধ্যমে ডাইরেক্টলি থ্রু ফসফোলিপিড বাইলেয়ার দিয়ে ট্রান্সমিট হবে। আর যে আমাদের থাইরয়েড হরমোন গুলো আছে, এগুলো রিসেপ্টরের সাথে অলরেডি বাউন্ড টু ডিএনএ, একটা ফ্যাসিলিটেড ডিফিউশনের মাধ্যমে ট্রান্সফার ট্রান্সফার হবে। এটা কি? এখানে একটা ক্যারিয়ার প্রোটিনের হেল্প লাগে, এই কারণে আমরা বলি এখানে ফ্যাসিলিটেড ডিফিউশন হয়। যেমন এটার নাম হচ্ছে মনোকার্বক্সিলেট ট্রান্সপোর্টার, এই ক্যারিয়ার প্রোটিনটার নাম হচ্ছে MCT8, মনোকার্বক্সিলেট ট্রান্সপোর্টার 8। এখন দেখেন, আমরা একটু ফিগারের মাধ্যমে দেখার চেষ্টা করি। আমাদের যে লিপিড সলুবল হরমোন গুলো আছে, এই লিপিড সলুবল হরমোন গুলো আসলো, আসার পর হরমোন গুলা ডিফিউজ থ্রো প্লাজমা, প্লাজমা দিয়ে ডিফিউজ হলো। হরমোন বাইন্ড উইথ দ্য রিসেপ্টর ইন দ্য সাইটোপ্লাজম। এটা যখন সাইটোপ্লাজমের ভিতরে বাইন্ড করছে, তখন একটা রিসেপ্টর হরমোন কমপ্লেক্স তৈরি করছে। এই হরমোন কমপ্লেক্সটা আলটিমেটলি এন্টার করছে নিউক্লিয়াস এন্ড ট্রিগার জিন ট্রান্সক্রিপশন। এই জিন ট্রান্সক্রিপশনের মাধ্যমে আলটিমেটলি ডিএনএ থেকে আরএনএ হলো, আলটিমেটলি সেটা মেসেঞ্জার আরএনএ দিয়ে ট্রান্সলেট হলো, প্রোটিন সিনথেসিস হলো। এভাবে অ্যাক্টিভেটেড প্রোটিনের মাধ্যমে সেলটা অ্যাক্টিভিটি সম্পন্ন করবে। তাহলে এটা হচ্ছে আমাদের লিপিড সলুবল হরমোনের ক্ষেত্রে পাথওয়ে। তাহলে আমরা বলতে পারি যে লিপিড সলুবল হরমোনের রিসেপ্টর কোথায় কোথায় আছে? একটা হচ্ছে সাইটোপ্লাজমে, একটা হচ্ছে নিউক্লিয়াসে। আচ্ছা, এখন আমাদের একটা কোশ্চেন চলে আসছে পেয়েছে, যে হুইচ অফ দ্য ফলোইং হরমোন অ্যাক্টস বাই ডাইরেক্ট জিন অ্যাক্টিভেশন অন কার্বোহাইড্রেট মেটাবলিজম? অপশনে ছিল ইনসুলিন, গ্রোথ হরমোন, গ্লুকাগন, কর্টিসল, থাইরয়েড। দেখেন, এখানে আমরা যদি জিন অ্যাক্টিভেশনের কথা বলি, ওই যে আমাদের আলটিমেটলি সাইটোপ্লাজম থেকে সে সাইটোপ্লাজম থেকে আসলো, সেল মেমব্রেনের ভিতরে এন্টার করলো, নিউক্লিয়াস এন্টার করলো। এখানে দেখেন, দুইটাই কিন্তু থাইরয়েড এবং স্টেরয়েড হরমোন দুইটাই এন্টার করে, কিন্তু এখানে আমাদের বেস্ট আনসার হবে কি? কর্টিসল। কেন? কর্টিসল আর স্টেরয়েড হরমোন যেগুলো, এগুলো মোর অ্যাকুরেট হবে। এর কারণটা কি? কারণ আমাদের যে কার্বোহাইড্রেট মেটাবলিজম আছে, এখানে সবচেয়ে বেশি কাজ করে হচ্ছে স্টেরয়েড হরমোন, যেটা আমাদের থাইরয়েড হরমোন করবে না। আর এর এর থেকে বড় কথা হচ্ছে, আমাদের যে আমরা পাথওয়েটার কথা বললাম, এখানে দেখেন, এই যে রিসেপ্টর হরমোন কমপ্লেক্সের মাধ্যমে যেটা আসছে সেটা হচ্ছে স্টেরয়েড হরমোন। কিন্তু আমাদের থাইরয়েড হরমোনটা বলা হয়েছে যে এটা অলরেডি বাউন্ড টু ডিএনএ, একটা ফ্যাসিলিটেড ডিভিশনের মাধ্যমে ট্রান্সফার হয়েছে, যেটা একটা ক্যারিয়ার প্রোটিন দিয়ে হয়। এটা কিন্তু কোনো ক্লাসিক্যাল পাথওয়ে না। আমাদের যদি আমরা ইন্টারসেলুলার হরমোন রিসেপ্টরের যেটা ক্লাসিক্যাল পাথওয়ে আছে, সেটা হচ্ছে একটা রিসেপ্টর হরমোন কমপ্লেক্স তৈরি করার মাধ্যমে। তাহলে এই যে ডাইরেক্ট যে জিন অ্যাক্টিভেশনের যে ফরম্যাটটা, এটা যদি যদি বলে কোনটা দিয়ে হয়, তাহলে আমাদের বেস্ট আনসার হবে কর্টিসল অর স্টেরয়েড হরমোন গুলো। আচ্ছা, এখন দেখেন, পাথওয়ে ইনভলভিং সেল মেমব্রেন হরমোন রিসেপ্টর, যেগুলো আমাদের ওয়াটার সলিউবল হরমোন গুলো আছে, সেগুলো একটা সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম দিয়ে যাবে। এটা কিভাবে যাবে? এটা দেখেন, আমাদের যে ওয়াটার সলিউবল হরমোন গুলো আছে, এগুলো যখন সেল মেমব্রেনে, এটা তো যেহেতু ওয়াটার সলিউবল, এটা সরাসরি লিপিড বাইলেয়ার ক্রস করতে পারবে না। এই কারণে এটা সেল মেমব্রেনের সাথে একটা জি প্রোটিন কাপল রিসেপ্টরের সাথে বাইন্ড করবে। জি প্রোটিন কাপল রিসেপ্টরের সাথে যখন বাইন্ড করবে, তখন আলটিমেটলি আমাদের জি প্রোটিনটা অ্যাক্টিভেট হবে। জি প্রোটিন অ্যাক্টিভেট হওয়ার পরে, সেই জি প্রোটিনটা কি করবে? আবার অ্যাডিনাইল সাইক্লেসকে অ্যাক্টিভেট করবে। অ্যাডিনাইল সাইক্লেসটা যে ক্যাটালাইজ করবে এটিপি কে, কনভার্সন অফ এটিপি টু সিএমপি। এই পাথওয়েটাই হচ্ছে সেকেন্ডারি মেসেঞ্জার হিসেবে এখানে কাজ করবে। এটাকে বলি আমরা সিএমপি পাথওয়ে। এটা আলটিমেটলি যে প্রোটিন কাইনেসকে অ্যাক্টিভেট করবে, এই অ্যাক্টিভেটেড প্রোটিন কাইনেসটা ফসফোরিলেট প্রোটিন ইন দ্য সাইটোপ্লাজম, দিস অ্যাক্টিভেট দিস প্রোটিন অ্যালোয়িং দেম টু অল্টার সেল অ্যাক্টিভিটি। তাহলে আলটিমেটলি বোঝা যাচ্ছে ওয়াটার সলিউবল যে হরমোন গুলো, এগুলো হচ্ছে জি প্রোটিন কাপল রিসেপ্টরের মাধ্যমে
অ্যাক্টিভেট হচ্ছে, এবং এটা একটা সিএমপি সেকেন্ড মেসেঞ্জার সিস্টেমের মাধ্যমে যাচ্ছে। দেখেন, হাইড্রোফিলিক or water soluble hormone are unable to diffuse through the lipid bilayer of cell membrane and must therefore pass on their message to receptor located at the surface of the cell। তাহলে এই যে সার্ফেস অফ দ্য সেলে যে রিসেপ্টরটা আছে জি প্রোটিন, এটার মাধ্যমে যাবে এখানে। কোনটাতে কাজ করবে এখানে? সেল মেমব্রেন সেকেন্ড মেসেঞ্জার হিসেবে কাজ করবে সাইক্লিক অ্যাডিনোসিন মনোফসফেট সিএমপি। এটাই হচ্ছে ওয়াটার সলিউবল হরমোন গুলোর ক্ষেত্রে মোস্ট অফ দ্য টাইম এটা সেকেন্ড মেসেঞ্জার হিসেবে কাজ করে। এখন আমরা দেখেন কিছু হরমোনের নাম জানি যেগুলা সিএমপি সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম দিয়ে যায়। যেমন ফলিকল স্টিমুলেটিং হরমোন, লুটিনাইজিং হরমোন, এসিটিএইচ, টিএসএইচ, সিআরএইচ, কর্টিকোট্রপিক রিলিজিং হরমোন, তারপর হিউম্যান কোরিনিক গনোড্রোপিন, এদিকে এডিএইচ আছে, পিটিএইচ আছে, ক্যালসিটোনিন, গ্লুকাগন, গ্রোথ হরমোন। তাহলে তো আমাদের এখানে প্যারাথাইরয়েড থেকে একটা হরমোন আছে প্যারাথাইরয়েড হরমোন, আর পোস্টেরিয়র পিটুইটারি এডিএস হরমোনটা। আমরা এটাকে একটা সহজ ভাবে মনে রাখতে পারি, এটা হচ্ছে ফ্ল্যাট চ্যাম্প জিজি। দেখেন, প্রত্যেকটা দিয়ে আলাদা ভাগ করা আছে। এফ দিয়ে কি হবে, এল দিয়ে কি হবে, এ দিয়ে কি হবে, টি দিয়ে কি হবে, একইভাবে সি, এইচ, এ, এম। এম দিয়ে আমি কিছু বলি নাই, পি আছে, জি পি দিয়ে প্যারাথাইরয়েড, আর জি জি দুইটা দিয়ে, একটা হচ্ছে গ্লুকাগন আর হচ্ছে গ্রোথ হরমোন। এখন দেখেন, এই পাথওয়ে ছাড়াও এই ওয়াটার সলুবল হরমোন গুলো আরেকটা অল্টারনেট পাথওয়েতে কাজ করে। সেটা হচ্ছে হরমোন অ্যাক্ট্রো ক্যালসিয়াম অর ফসফেটিডাইল ইনহিবিটর সিস্টেম এন্ড ক্যালসিয়াম ক্যালমোডুলেন সিস্টেম। এই যে IP3 DAG পাথওয়ে দিয়ে কোনটা যায়, ক্যালসিয়াম ক্যালমোডুলেন দিয়ে কোনটা যায় আর একটা হচ্ছে সিজিএমপি দিয়ে কোনটা যায়। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, এইগুলো কোশ্চেন আসে। তাহলে দেখেন, এখানে হরমোন গুলো একটা রিসেপ্টরের সাথে বাইন্ড করলো, এই জি প্রোটিন কাপল রিসেপ্টরের সাথে। এরপর ফসফেটিডাইল ইনিসিটল ডাইফসফেট থেকে ফসফোলাইপেজ সি দিয়ে আলটিমেটলি ডাইএসাইল গ্লিসারল, আর একটা হচ্ছে ইনিসিটল ট্রাইফসফেট হইল। এই ইনিসিটল ট্রাইফসফেটটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামে যাবে, এখান থেকে ক্যালসিয়াম আসবে। এই ক্যালসিয়ামটা ক্যালমোডুলিনের সাথে বাইন্ড করবে, আলটিমেটলি ক্যালসিয়াম ক্যালমোডুলিন কমপ্লেক্স ফর্ম করবে। এটা কি করবে? স্পেসিফিক ক্যালমোডুলিন কাইনেজ এবং মাল্টিফাংশনাল ক্যালমোডুলিন কাইনেজ দিয়ে প্রোটিনকে ফসফোরাইলেশন করে আলটিমেটলি অ্যাকশন কমপ্লিট করবে। একইভাবে ডায়াসাইল গ্লিসারল থেকে ক্যালসিয়াম বের হয়ে যাবে, সেটা প্রোটিন কাইনেজ সি দিয়ে প্রোটিন ফসফোরিলেশন করে অ্যাকশন কমপ্লিট করবে। তাহলে আমরা দেখেন এখানে কিছু হরমোনের নাম জানি যেগুলো IP3 DAG দিয়ে কাজ করে। এটা আমরা মনে রাখতে পারি গোট এসি দিয়ে। কি কি আছে? জি দিয়ে গোনাডোট্রপিক রিলিজিং হরমোন, গ্রোথ হরমোন রিলিজিং হরমোন। ও দিয়ে হচ্ছে অক্সিটোসিন, এ দিয়ে অ্যাঞ্জিওটেনসিন 2, টি দিয়ে টিআরএইচ, এ দিয়ে এডিএইচ। থাইরোটোপিন রিলিজিং হরমোন অ্যান্টি ডায়াবেটিক হরমোন বা ভ্যাসোপ্রেসিন। তারপর হচ্ছে ক্যাটেকোলামাইন সি দিয়ে। তাহলে আমরা গোট এসি দিয়ে IP3 হরমোন অ্যাক্টিং অন IP3 DAG চ্যানেল মনে রাখতে পারি। আর হরমোন অ্যাক্টন ক্যালসিয়াম ক্যালমোডুলিন কমপ্লেক্স কোনগুলা? লোকাল হরমোন গুলা, আমাদের যেগুলো জিআইটি হরমোনের কথা বলছিলাম আমরা, লোকাল হরমোন। ঠিক আছে। আর হরমোন অ্যাক্ট্রো সিজিএমপি কোনটা? এএনপি, বিএনপি, নাইট্রিক অক্সাইড। তাহলে এটিএল নাইট্রিক পেপটাইড, বেরিয়াম নাইট্রিক পেপটাইড, আর হচ্ছে নাইট্রিক অক্সাইড। দেখেন, এটা ছাড়াও কিছু হরমোন আছে যেগুলো থাইরোসিন কাইনেস লিঙ্ক রিসেপ্টরের মাধ্যমে কাজ করে। এগুলো কোনগুলো? যেমন যেগুলো কাইনেস থেকে সরাসরি আছে, আমাদের ইনসুলিন, নার্ভ গ্রোথ ফ্যাক্টর, তারপর প্লাটেলেট ডিরাইভড গ্রোথ ফ্যাক্টর, এপিডার্মাল গ্রোথ ফ্যাক্টর। এখানে দেখেন ইনসুলিন গ্রোথ ফ্যাক্টর, তারপর নার্ভ গ্রোথ ফ্যাক্টর, এগুলো। আচ্ছা, আমরা হরমোন সম্পর্কে আরো কিছু জিনিস জানি। আমাদের কিছু হরমোন আছে যেগুলো সার্কাডিয়ান রিদম মেনটেন করে। কোনটা কোনটা? কর্টিসল, মেলাটোনিন। পালসেটাইল হরমোন কোনগুলোকে বলি আমরা? গ্রোথ হরমোন, কর্টিসল, লুটিনাইজিং হরমোন। কিছু গ্লাইকোপ্রোটিন হরমোন আছে। গ্লাইকোপ্রোটিন হরমোন মানে কি? যেগুলোতে কার্বোহাইড্রেট প্লাস প্রোটিন কম্বিনেশন আছে। যেমন ফলিকল স্টিমুলেটিং হরমোন, লুটিনাইজিং হরমোন, হিউম্যান কোরিনিক গনোড্রোপিন, থাইরোটপিক স্টিমুলেটিং হরমোন, এরিথ্রোপয়েটিন, থ্রম্বোপয়েটিন। আর লাইফ সেভিং হরমোন কোনগুলো? অ্যালডোস্টেরন, পিটিএইচ। ইমার্জেন্সি হরমোন হচ্ছে কর্টিসল। এসেনশিয়াল গ্ল্যান্ড কোনটা? প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। এগুলো অনেক সময় কোশ্চেন আসে, হোয়াট ইজ দ্য পালসেটাইল হরমোন, কোশ্চেন দিয়ে কয়েকটা অপশন দিয়ে দেবেন, এখান থেকে যে যে কোনো এক দুইটা দিয়ে দেবে। অথবা লাইফ সেভিং হরমোন, এগুলো এখন এত আসে না, তবে পালসেটাইল হরমোনটা আসতে পারে। অথবা হরমোন মেনটেনিং সার্কাডিয়ান রিদম, এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে। আচ্ছা দেখেন,
এখন আমাদের যে হরমোন গুলো এগুলো বডিতে বিভিন্ন পজিটিভ এবং নেগেটিভ ফিডব্যাক রেগুলেশনের মাধ্যমে কাজ করে। আমরা একটা পজিটিভ ফিডব্যাকের একটা এক্সাম্পল দেখি এবং একটা নেগেটিভ ফিডব্যাকের দেখি। দেখেন আমাদের আহ, একটা পজিটিভ ফিডব্যাকের এক্সাম্পল দেখেন, যখন একটা বেবি নিপল সাক করতেছে, তখন একটা সাকিং ইম্পালস যাচ্ছে কোথায়, হাইপোথ্যালামাসে যাচ্ছে। হাইপোথ্যালামাস থেকে একটা সিগন্যাল যাচ্ছে পোস্টেরিয়র পিটুইটারিতে। এটা আলটিমেটলি অক্সিটোসিন রিলিজ করবে। অক্সিটোসিনটা ব্লাড স্ট্রিমে যাবে। এটা আলটিমেটলি মিল্ক ইজেকশন করবে ফ্রম মেমারি গ্ল্যান্ড। এবং মিল্ক ইজেকশন করার কারণে মিল্ক ইজ রিলিজ into the circulation and into the mammary gland, and ultimately baby continue to feed. এভাবে এটা পজিটিভ ফিডব্যাক দিচ্ছে দেখেন, কারণ এই বেবিটা যেই সাকিং স্টিমুলাস দিচ্ছে ওইটা দিয়ে আবার অক্সিটোসিন রিলিজ হচ্ছে, এটা হচ্ছে পজিটিভ স্টিমুলাস। আর নেগেটিভ স্টিমুলাস কি? কারো ব্লাড গ্লুকোজ বেড়ে গেছে, ব্লাড গ্লুকোজ বেড়ে যাওয়ার কারণে, একটা হাই ব্লাড গ্লুকোজ থাকার কারণে এটা ইনসুলিন সিক্রেটিং যে সেলগুলো আছে এটা প্যানক্রিয়াস একটা স্টিমুলাস পাবে। আলটিমেটলি প্যানক্রিয়াস সিক্রেট করবে ইনসুলিন, যেটা কজিং লিভার সেল টু টেক আপ গ্লুকোজ এন্ড স্টোর ইট এস গ্লাইকোজেন। As body cells take up blood glucose, glucose level in the blood decline and insulin release stops. দেখেন, যেহেতু ব্লাড গ্লুকোজ বাড়ছে, ব্লাড গ্লুকোজ বাড়ার কারণে এটা একটা ইনসুলিন সিক্রেটিং যে সেলগুলো আছে ওখানে একটা স্টিমুলাস পেয়েছে। স্টিমুলাস পাওয়ার কারণে সে কি করবে, লিভার সেল গুলা গ্লুকোজ গুলোকে নিয়ে ফেলবে। এখন লিভার সেল যখন গ্লুকোজ গুলো নিয়ে ফেললো তখন তো ব্লাড গ্লুকোজ কমে গেছে। যেহেতু বডির ব্লাড গ্লুকোজ কমে গেছে, আলটিমেটলি ইনসুলিন রিলিজটাও স্টপ হয়ে যাবে। তো এটা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক, মানে যখন তার কাজ সম্পন্ন করে ফেলবে সে আবার আগের লেভেলে চলে আসবে, এটা আলটিমেটলি হোমিওস্ট্যাটিক ব্লাড গ্লুকোজ লেভেলে এভাবে ফিরে আসে। এটা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক স্টিমুলাস। আমাদের বডিতে এখন অনেকগুলো এন্ডোক্রাইন গ্ল্যান্ড আছে, আমরা এগুলোর নামগুলো আগে একটু জানি। যেমন পিনিয়াল গ্ল্যান্ড, হাইপোথ্যালামাস, পিটুইটারি গ্ল্যান্ড, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, থাইরয়েড গ্ল্যান্ড, থাইমাস, অ্যাড্রিনাল গ্ল্যান্ড, প্যানক্রিয়াস, কিডনিস, টেস্টিস এন্ড ওভারিস। দেখেন আমরা ফার্স্ট একটু পিনিয়াল গ্ল্যান্ড সম্পর্কে জানি। পিনিয়াল গ্ল্যান্ড কোথায় থাকে? এটা থাকে ইপিথ্যালামাসে। এটা থাকবে ইপিথ্যালামাসে পোস্টেরিয়র টু থ্যালামাস এবং হাইপোথ্যালামাস, and attached to the roof of the third ventricle by a short stalk. তাহলে লোকেশন অফ পিনিয়াল গ্ল্যান্ড এটা কিন্তু ইম্পর্টেন্ট। ইট ইজ সিচুয়েটেড উইথ দ্য ইপিথ্যালামাস, থাকবে কোথায় তাহলে? ইপিথ্যালামাস একটা, একটা হচ্ছে পোস্টেরিয়র টু থ্যালামাস এন্ড ইজ অ্যাটাচড টু দ্য রুফ অফ দ্য থার্ড ভেন্ট্রিকল বাই এ শর্ট স্টক। এই দেখেন, এই যে আমাদের থার্ড ভেন্ট্রিকল, থ্যালামাস, এখানে হাইপোথ্যালামাস, তার পিছনেই হচ্ছে পিনিয়াল গ্ল্যান্ড। ঠিক আছে? এই যে ইপিথ্যালামাস, থ্যালামাস এবং হাইপোথ্যালামাসের এই জায়গাটাতে, এটাকে আমরা বলছি, এই জায়গাটাকে আমরা বলতেছি ইপিথ্যালামাস। এখানে সামনে থ্যালামাস, এর একটু সামনে হাইপোথ্যালামাস। তাহলে এটার পোস্টেরিয়রলি থাকতেছে থ্যালামাসের, এই জন্য বলতেছি আমরা পোস্টেরিয়র টু থ্যালামাস। আচ্ছা, এই পিনিয়াল গ্ল্যান্ডের কাজটা কি? এই পিনিয়াল গ্ল্যান্ডটা আমাদের ডে লাইটে ইনহিবিট থাকে, ডে লাইটের কোনো ফাংশন নাই। আমাদের যখন ডার্ক ভিশন হয় মানে রাতের বেলা, এই পিনিয়াল গ্ল্যান্ডটা রেটিনাতে একটা সিগন্যাল দিবে। এই সিগন্যালটা আলটিমেটলি সুপ্রা কায়াজমেটিক নিউক্লিয়াস দিয়ে যাবে, তখন পিনিয়াল গ্ল্যান্ডকে স্টিমুলেট করবে। পিনিয়াল গ্ল্যান্ড থেকে তখন ট্রিপ্টোফ্যান রিলিজ হবে। ট্রিপ্টোফ্যানটা হাইড্রোক্সিলেজ এনজাইম দিয়ে 5 হাইড্রোক্সি ট্রিপ্টোফ্যান থেকে কার্বক্সিলেজ এনজাইম দিয়ে 5 হাইড্রোক্সি ট্রিপ্টামিন হবে। 5 হাইড্রোক্সি ট্রিপ্টামিন থেকে এসিটাইল ট্রান্সফারেজ দিয়ে এনএসিটাইল সেরোটোনিন হবে। সেখান থেকে মিথাইল ট্রান্সফারেজ দিয়ে হবে মেলাটোনিন। এই মেলাটোনিনের কাজ হচ্ছে আমাদের বডিতে সার্কাডিয়ান রিদমটা মেনটেন করা। এটা ইউজুয়ালি 2 AM থেকে 4 AM এই টাইমটাতে বেশি সিক্রেট হয়। তাহলে আমাদের পিনিয়াল গ্ল্যান্ডের ফাংশন গুলো কি? একটা হচ্ছে সিনথেসাইজেস মেলাটোনিন, রিলিজ মেলাটোনিন এট নাইট, রেগুলেট বডির সার্কাডিয়ান রিদম, বা আমরা যেটাকে বলি স্লিপ অর ওয়েক সাইকেল। দেখেন এখন হচ্ছে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাসের লোকেশন কোথায়? এটা আমরা বলি ডায়ানসেফালনে, বা এট বেস অফ দ্য ব্রেন জাস্ট বিলো দ্য থ্যালামাস, যেটা আমরা আগের আগের পিকচারে দেখেছি। দেখেন থ্যালামাসের একটু নিচেই আছে এই থ্যালামাস, তার একটু নিচেই আছে হাইপোথ্যালামাস। তাহলে এটা বেস অফ দ্য ব্রেনে থাকে জাস্ট বিলো দ্য থ্যালামাস। এখন আমরা যে বলছি এই যে ডাইএনসেফালন, এই জিনিসটা কি যদি আমরা জানি তাও আমরা একটু রিভিউ করি। যেমন ব্রেইনের আমাদের পার্ট হচ্ছে তিনটা, একটা হচ্ছে ফোর ব্রেন, মিড ব্রেন, আর একটা হচ্ছে হাইন্ড ব্রেন। ফোর ব্রেনটাকে আমরা বলি প্রোসেনসেফালন,
প্রোসেনসেফালনের পার্ট কি কি আছে? একটা হচ্ছে টেলেনসেফালন আর একটা হচ্ছে ডাইনসেফালন। টেলেনসেফালনের পার্ট কি? একটা সেরিব্রাল হেমিস্ফিয়ার অফ বোথ সাইড, হিপ্পোক্যাম্পাস আর বেসাল গ্যাংলিয়া। আর এই ডাইএনসেফালন হচ্ছে এই থ্যালামাস, সাবথ্যালামাস, এপিথ্যালামাস, হাইপোথ্যালামাস, মেটাথ্যালামাস, এক কথায় অল থ্যালামাস। যত থ্যালামাস আছে সবগুলো মিলাই হচ্ছে ডাইএনসেফালন। এইখানেই হচ্ছে হাইপোথ্যালামাসের যে লোকেশনটা। দেখেন ডাইএনসেফালন, তাহলে ডাইএনসেফালনটা কি? লোকেটেড বিটুইন সেরিব্রাল হেমিস্ফিয়ার এন্ড অ্যাবভ দ্য ব্রেন স্টেম। এটা আবার বলা হয় লার্জলি কম্পোজড অফ গ্রে ম্যাটার। কি কি? থ্যালামাস, হাইপোথ্যালামাস, এপিথ্যালামাস আর হচ্ছে পিনিয়াল গ্ল্যান্ড। এখন দেখেন আমাদের ফাংশন অফ হাইপোথ্যালামাস কি কি আছে। এটা, হাইপোথ্যালামাস আমাদের বডিতে মাল্টি ফাংশন করে। তার মধ্যে একটা হচ্ছে রিসিভ ইনফরমেশন ফ্রম মাল্টিপল হায়ার ব্রেন সেন্টার, এটাকে আবার ইন্টিগ্রেট করবে এন্ড ডিসাইড অন রেসপন্স এন্ড অর্ডার দ্য পিটুইটারি টু সিক্রেট স্পেসিফিক হরমোন। কিভাবে হাইপোথ্যালামাস থেকে অনেকগুলো হরমোন রিলিজ হবে যেগুলো আবার অ্যান্টেরিয়র পিটুইটারি কে যে এবং পোস্টেরিয়র পিটুইটারি কে যে স্টিমুলেট করবে। লিঙ্ক বিটুইন নার্ভাস এন্ড এন্ডোক্রাইন সিস্টেম ভিয়া পিটুইটারি গ্ল্যান্ড। কন্ট্রোল বডি টেম্পারেচার, হাঙ্গার, থার্স্ট, ফ্যাটিক, অ্যাঙ্গার সাইকেল। Synthesize and secrete neurohormone, hypothalamic releasing hormone, which stimulate or inhibiting hormone that secretes, inhibit the secretion of pituitary hormone। যেমন আমাদের একটা হরমোন হচ্ছে ডোপামিন ও প্রোল্যাক্টিন ইনহিবিটিং হরমোন, যেটা গ্রোথ হরমোন ইনহিবিটিং হরমোন। ডোপামিনটা ইউজুয়ালি অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে আসে। দেখেন আমরা হাইপোথ্যালামাসের হরমোন গুলোকে কতগুলো ভাগে ভাগ করছি। একটা হচ্ছে রিলিজিং হরমোন এবং কিছু হচ্ছে ইনহিবিটরি হরমোন। রিলিজিং হরমোন হচ্ছে কি কি? গ্রোথ হরমোন রিলিজিং হরমোন, প্রোল্যাক্টিন রিলিজিং হরমোন, থাইরোট্রপিন রিলিজিং হরমোন, কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। এখানের মধ্যে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন দুই ভাগে ভাগ করছি আমরা, কারণ একটা হচ্ছে লুটিনাইজিং হরমোন আর একটা হচ্ছে ফলিকুলেটিং স্টিমুলেটিং হরমোন, যেটা এন্ডোপিটারিতে যে স্টিমুলেট করবে। দেখেন হাইপোথ্যালামাস থেকে যে গ্রোথ হরমোন রিলিজিং হরমোন আসছে, এটা যে অ্যান্টেরিয়র একটা সেলকে স্টিমুলেট করবে, যেটার নাম হচ্ছে সোমাটোট্রপ। সেখান থেকে কি কি রিলিজ হবে? আলটিমেটলি গ্রোথ হরমোন রিলিজ হবে। এর ফাংশন কি হবে? গ্রোথ অফ এন্টায়ার বডি। একইভাবে প্রোল্যাক্টিন রিলিজিং হরমোন, এটা স্টিমুলেট করবে ল্যাক্টোট্রপকে এন্টেরিয়র, সেখান থেকে প্রোল্যাক্টিন রিলিজ হবে। এটার ফাংশন করবে ল্যাকটেশন এবং ব্রেস্ট ডেভেলপমেন্টে। থাইরোট্রপিন রিলিজিং হরমোন থাইরোট্রপকে স্টিমুলেট করবে। এটা আলটিমেটলি অ্যান্টিপিউটারিতে যে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন রিলিজ করবে, সেটা স্টিমুলেট করবে রিলিজ অফ T3 এন্ড T4 থাইরয়েড গ্ল্যান্ড থেকে। কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন কর্টিকোট্রপকে স্টিমুলেট করবে অ্যান্টিপিউটারিতে, অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন রিলিজ হবে সেখান থেকে। এটা স্টিমুলেট করবে অ্যাড্রেনাল কর্টেক্স কে। দেখেন এটা কিন্তু মেডালাকে স্টিমুলেট করবে না, এখান থেকে যে অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন আসবে এটা যে শুধুমাত্র অ্যাড্রেনাল কর্টেক্স কে স্টিমুলেট করবে, অ্যাড্রেনাল ক্যান্ডেল। গোনাডোট্রপিন রিলিজিং হরমোন যেটা গোনাডোট্রপকে স্টিমুলেট করবে, এখান থেকে লুটিনাইজিং হরমোন আসবে। লুটিনাইজিং হরমোনের ফাংশন হচ্ছে স্টিমুলেট ওভুলেশন, এস্ট্রোজেন এন্ড প্রোজেস্টেরন সিক্রেশন, টেস্টোস্টেরন সিক্রেশন। আরেকটা হরমোন আসবে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, সেটা গোনাডোট্রপকে স্টিমুলেট করবে। ফলিকল স্টিমুলেটিং হরমোন আসবে অ্যান্টিপিউটারি থেকে। এটার ফাংশন হচ্ছে ম্যাচুরেশন অফ ওভারিয়ান ফলিকল ইন ফিমেল, ওজেনেসিস, স্পার্মাটোজেনেসিস ইন মেল। ইনহিবিটরি হরমোন আসে কিছু, যেটা হচ্ছে গ্রোথ হরমোন, ইনহিবিটিং হরমোন অর সোমাটোস্ট্যাটিন। এটা সোমাটোট্রপকে স্টিমুলেট করবে। ইনহিবিট গ্রোথ হরমোন, ইনহিবিট গ্রোথ। ইনহিবিটরি হরমোনটা কি? ডোপামিন অর প্রোল্যাক্টিন ইনহিবিটরি হরমোন, সেটা ল্যাক্টোট্রপকে স্টিমুলেট করবে। ইনহিবিট প্রোল্যাক্টিন সিক্রেশন, ইনহিবিট ল্যাকটেশন। দেখেন হাইপোথ্যালামাসে আরো দুইটা হরমোন সিনথেসিস হয়। এর নাম হচ্ছে, একটা হচ্ছে এডিএইচ, অ্যান্টিডাইরেটিক হরমোন, এবং আরেকটা হচ্ছে অক্সিটোসিন। এগুলা কিন্তু রিলিজ হবে হচ্ছে পোস্টেরিয়র পিউটারি থেকে, কিন্তু সিনথেসাইজ হবে হাইপোথ্যালামাসে। দেখেন এখানে দুইটা নিউক্লিয়াস আছে, একটা হচ্ছে সুপ্রাঅপটিক নিউক্লিয়াস আর একটা হচ্ছে প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস। এখন সুপ্রাঅপটিক নিউক্লিয়াস যেটা আছে এখান থেকে আসবে এডিএইচ, আর প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস থেকে আসবে অক্সিটোসিন।
এখন আমাদের যে হাইপোথ্যালামিক কন্ট্রোল আছে অ্যান্টেরিয়র এন্ড পোস্টেরিয়র পিউটারির উপর, এটা একটা রেগুলেশন হয় দুইটা সিস্টেমের মাধ্যমে। একটাকে আমরা বলি রেগুলেশন অফ অ্যান্টেরিয়র পিউটারি সিক্রেশন বাই হাইপোথ্যালামাস। সেটা কিভাবে হবে? ফার্স্টে হাইপোথ্যালামাস থেকে যে রিলিজিং হরমোন গুলো আসবে বা ইনহিবিটরি হরমোন গুলা, এটা হাইপোথ্যালামো হাইপোফাইজিয়াল পোর্টাল ব্লাড ভেসেল দিয়ে অ্যান্টিপিউটারিতে আসবে। এখানে মিডিয়ান, এখানে আমরা বলি স্পেশাল নার্ভস সেন্স দেয়ার এক্সন টু মিডিয়া এমিনেন্স, দিস সেল সিনথেসাইজ এন্ড প্রডিউস হরমোন ইনটু দ্য মিডিয়া এমিনেন্স ফ্রম হিয়ার, দিস আর ট্রান্সপোর্টেড বাই ব্লাড টু দ্য অ্যান্টিপিউটারি ভিয়া হাইপোথ্যালামো হাইপোফাইজিয়াল পোর্টাল ব্লাড ভেসেল। এই যে দেখেন, হাইপোথ্যালামাস যে আছে এটার অ্যান্টিপিউটারি দিয়ে আলটিমেটলি হাইপোথ্যালামো হাইপো মিডিয়ান এমিনেন্সে এসে হাইপোথ্যালামো হাইপোফাইজিয়াল পোর্টাল ব্লাড ভেসেল দিয়ে অ্যান্টিপিউটারিতে আসবে। ঠিক আছে। আর পোস্টেরিয়র পিটুইটারিটা কিভাবে হবে? পোস্টেরিয়র পিটুইটারিটাকে আমরা বলি নিউরোনাল সেল। এটা কেন বলি? এখান থেকে হাইপোথ্যালামাস থেকে ইনফান্ডিবুলাম দিয়ে হাইপোথ্যালামো হাইপোফাজিয়াল ট্র্যাক্ট দিয়ে পোস্টেরিয়র পিটুইটারির সাথে লাগানো থাকে। এখানে কোনো ব্লাড ভেসেল দিয়ে এটা ট্রান্সমিট হয় না। তো এখান থেকে এডিএস এবং অক্সিটোসিন দুইটা আসবে। এডিএসটা আসতেছে সুপ্রাঅপটিক নিউক্লিয়াই থেকে, অক্সিটোসিন আসতেছে প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াই থেকে। এটা কিভাবে আসতেছে? ওই হাইপোথ্যালামো হাইপোফিজিয়াল পোর্টালটাইপ দিয়ে এইভাবে এসে পোস্টেরিয়র পিটুইটারিতে স্টোর হবে, ওখান থেকে নিউরো এন্ডোক্রাইন রিফ্লেক্স দিয়ে এটা রিলিজ হবে। এখন দেখেন, আমাদের যে পিটুইটারি গ্ল্যান্ড নিয়ে আমরা হাইপোথ্যালামাস বলার সময় কিছু বললাম, এখন এই পিটুইটারি গ্ল্যান্ডটা কোথায় থাকে? এটা হচ্ছে একটা স্মল পি শেপ endocrine gland located at the base of the brain directly below the hypothalamus within a bony cavity, যেটাকে আমরা বলতেছি সেলা টার্সিকা। এই দেখেন, এই যে আহ, সামনে অপটিক চিয়াজমা, এখানে মিডিয়া এমিনেন্স আছে, ইনফান্ডিবুলাম যেটা আছে হাইপোথ্যালামাস থেকে ইনফান্ডিবুলাম দিয়ে ওই যে পোস্টেরিয়র পিটুইটারির সাথে কানেক্ট করে। তারপর এখানে সামনে আছে অ্যান্টেরিয়র পিটুইটারি। অ্যান্টেরিয়র পিটুইটারিকে আমরা আবার তিনটা পার্ট বলি। একটা হচ্ছে পাস টিউবুলারিস, পাস ইন্টারমিডিয়া, একটা হচ্ছে পাস ডিস্টালিস। এই দেখেন একটা স্যাজিটাল সেকশন, এখানে ভেন্ট্রিকল, হাইপোথ্যালামাস, এই যে অপটিক কায়াজমা আছে এখানে, এই অপটিক কায়াজমার সামনে দিয়েই অপটিক নার্ভটা ক্রস করে গেছে। আর এখানে এই যে ছোট একটা গ্ল্যান্ড, এটাই হচ্ছে পিউটারি গ্ল্যান্ড। কিন্তু বডিতে অনেক ফাংশন এই পিউটারি গ্ল্যান্ডের। দেখেন, পিউটারি গ্ল্যান্ড আমরা শুধু স্যাজিটাল সেকশনে না, এটা আমাদের ওয়ার্ডে অনেক সময় কাজে লাগে। আমরা এই জন্য একটু এক্সরে তেও দেখার চেষ্টা করি আমরা কোন জায়গায় দেখবো। এই যে আমাদের একটা এক্সরে স্ক্যাল্প ল্যাটারাল ভিউ, এই যে হাইপোফেজিয়াল ফোসা আছে, এই যে অ্যাসপারেন্ট এয়ার সাইনাস দেখা যাচ্ছে, এখানেই পিউটারি গ্ল্যান্ডটা। এই যে হেড এন্ড নেকের সেরিব্রাল সেকশন, এখানে আমরা পিউটারি গ্ল্যান্ডটা খেয়াল করবো। যেহেতু এটা স্পাইনাল যে বোনটা আছে এর উপরেই থাকে, এই জন্য আমরা এখানে খেয়াল করবো। আচ্ছা, এটা একটা এমআরআই। দেখেন এমআরআই কিভাবে দেখবো? এই যে অপটিক ক্যাজমা ছোট করে দেখা যাচ্ছে, এখানে অপটিক ক্যাজমা, পিছনে ইনফান্ডিবুলাম, ইনফান্ডিবুলামের সাথেই নিচে পিউটারি গ্ল্যান্ডটা দেখা যাচ্ছে, এর নিচেই স্পাইনাল এয়ার সাইনাস। আর এই যে সুপ্রা সেলার ফোসা, এই জায়গাটা হচ্ছে সুপ্রা সেলার ফোসা। এখন এই যে আমরা ফার্স্টে যে ফিগার দেখালাম, এই ফিগার থেকে কি দেখলেন? সুপিরিয়রলি কি থাকে, রিলেশনটা কি আছে? সুপিরিয়রলি থাকে অপটিক চিয়াজমা, ইনফেরিয়রলি স্পাইনাল বোন, ইচ সাইডে ওই আদার সাইড অফ দ্য স্পাইনাল বোন। আর ব্লাড সাপ্লাই কি? সুপিরিয়র এন্ড ইনফেরিয়র হাইপোফিজিয়াল আর্টারি ব্রাঞ্চ অফ ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। ভেনাস ড্রেনেজটা কোথায় যাবে? নেইবারিং ডুরাল ভেনাস সাইনাস টু ক্যাভার্নাস সাইনাস। দেখেন ব্লাড সাপ্লাইটা, এই যে সুপিরিয়র হাইপোফিজিয়াল আর্টারি আসছে, এটা ক্যাপিলারি নেটওয়ার্ক ফর্ম করতেছে। এই superior hypophyseal supply median eminence infundibulum and form a capillary network from which blood vessel pass down and from sinusoid into the anterior lobe of the pituitary gland. আর inferior hypophyseal টা কি সাপ্লাইজ posterior lobe of the pituitary gland। তাইলে আপনার anterior pituitary মেইনলি সাপ্লাই দিবে superior hypophyseal, আর posterior pituitary সাপ্লাই দিবে inferior hypophyseal। আর ভেনাস ডেনেস ক্যাভার্নাস সাইনাস দিয়ে, ক্যাভার্নাস এন্ড ইন্টারক্যাভার্নাস সাইনাস দিয়ে জুগুলার ভেনে যাবে। ডেভেলপমেন্টটা কিভাবে হয়? Anterior pituitary arise from upward outpouching of oral ectoderm from roof of the oral cavity, এটাকে কি বলি আমরা? রেডকিস পাউচ। আর posterior pituitary originate from downward outpouching of neuroectoderm from the brain in the floor of third ventricle। এই কারণে আমরা anterior pituitary কে বলি এডিনোহাইপোফাইসিস, আর posterior pituitary কে বলি নিউরোহাইপোফাইসিস। এডিনো মানে হচ্ছে গ্ল্যান্ড। দেখেন আমরা পিউটারি হরমোন গুলো একটু দেখি। মতক্ষণে হাইপোফাইসিস বলার সময় বলছিলাম। এবার অ্যান্টির পিটুইটারিতে দেখেন ফলিকল স্টিমুলেটিং হরমোন আসবে, লুটিনাইজিং হরমোন আসবে।
ফলিকল স্টিমুলেটিং হরমোনটা মেলে সেমিনিফেরাস টিউবুল অফ টেস্টিসে যে কাজ করবে, ফিমেলে ওভারিয়ান ফলিকলে যে কাজ করবে। তাহলে মেলের ক্ষেত্রে স্পার্ম প্রোডাকশন করবে, ফিমেলের ক্ষেত্রে ফলিকল অর ওভাম ম্যাচুরেশনে হেল্প করবে। রিলিজ হয় কার মাধ্যমে? ওই গোনাডোট্রপিন রিলিজিং হরমোন হাইপোথ্যালামাসের মাধ্যমে। অ্যান্টিরিপিটারি থেকে লুটিনাইজিং হরমোন যে আসবে, সে মেলের ইন্টারস্টিশিয়াল সেল যেটা বলি আমরা, সেখানে কাজ করবে টেস্টিসের। আর ফিমেলের ক্ষেত্রে ম্যাচিওর ওভারিয়ান ফলিকল তৈরি করবে। দেখেন, ওভারিয়ান ফলিকলের প্রাইমারি প্রাইমারি যেটা ওইটা ফর্ম করবে হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন। আর যখন আমরা বলি ম্যাচিওর ওভারিয়ান ফলিকল, সেটা ফর্ম করবে লুটিনাইজিং হরমোন। মেলের ক্ষেত্রে টেস্টোস্টেরন সিক্রেশন করবে, ফিমেলে ওভুলেশনে হেল্প করবে। একইভাবে সেটা জিএনআরএস দিয়ে রিলিজ হয়। থাইরয়েড স্টিমুলেটিং হরমোন যেটা থাইরয়েড গ্ল্যান্ডে যে কাজ করবে, হরমোন সিক্রেট করবে T3 T4। আর গ্রোথ হরমোনটা সেটা এন্ডোপিটারি থেকে রিলিজ হবে, বোন মাসেল ফ্যাটের যে কাজ করবে, গ্রোথ অফ টিস্যু বিভিন্ন ফাংশন গুলো করবে। অ্যাড্রেনোকর্টিক হরমোনটা অ্যাড্রেনাল কর্টেক্সের যে কাজ করবে, অ্যাড্রেনাল হরমোন গুলো সিক্রেশন করবে, এক্সেপ্ট মেডালা, যেহেতু মেডালা থেকে ক্যাটেকোলামাইন গুলো আসে, এটা ক্যাটেকোলামাইন ছাড়া বাকিগুলো সিক্রেশন করবে। কর্টিসল, অ্যাড্রেনাল, অ্যালডোস্টেরন, ওগুলো মিনারেল কর্টিকয়েড। প্রোলেকটিনটা কি? এন্ডোপিটারি থেকে রিলিজ হবে, মামারি গ্ল্যান্ডের উপর কাজ করবে, মিল্ক প্রোডাকশন করবে। আর পোস্টেরিয়র পিটুইটারি থেকে কি আসে? এডিএস আর হচ্ছে অক্সিটোসিন, এডিএস বা ভ্যাসোপ্রেসিন। এটা ডিস্টাল কনভলিউটেড টিউবুল, এটা ছাড়া এখানে কালেক্টিং ডাক্ট আছে, এটা এখানে দেখানো হয় নাই। দুইটাতেই কাজ করবে। এটা ওয়াটার রিঅ্যাবজর্পশনে হেল্প করবে। এটা কখন রিলিজ হবে? যেহেতু ওয়াটার রিঅ্যাবজর্পশন করে ইনক্রিজ ব্লাড প্রেশার, তাহলে আপনার যখন ব্লাড প্রেশার কমে যাবে তখন রিলিজ হবে, বা ডিক্রিজ ব্লাড ভলিউম তখন রিলিজ হবে। আর একটা হচ্ছে অসমোলারিটি বাড়লে তখন রিলিজ হবে, কারণ যেহেতু অসমোলারিটি বাড়ছে, তাহলে ওয়াটার রিঅ্যাবজর্পশন করে এটা অসমোলারিটি কমানোর চেষ্টা করবে। আর পোস্টেরিয়র পিটুইটারি থেকে যে রিলিজ হয় অক্সিটোসিন, সেটা কি করবে? ইউটেরাইন স্মুথ মাসেল আর ব্রেস্টের উপর কাজ করবে। এটা লেবারে কন্ট্রাকশনে হেল্প করে, তাহলে মিল্ক ইজেকশন হয়। লেবারে কন্ট্রাকশনে হেল্প করবে আর মিল্ক ইজেকশনে হেল্প হেল্প করবে। ওই তাহলে ইউটেরাস যখন স্ট্রেচিং হবে বা ইনফ্যান্ট ব্রেস্ট সাকিং করবে, নিপল সাকিং করবে, তখন ওখান থেকে অক্সিটোসিন রিলিজ হবে পোস্টেরিয়র পিটুইটারি থেকে। দেখেন, আমাদের আরেকটা বিষয় আছে পিউটারিতে, এটাকে আমরা বলি যে, আমরা আগেই দেখাইলাম পিউটারি যে পার্টটা, এই যে আমরা বললাম, এই যে পার্স ইন্টারমিডিয়া থেকে কি রিলিজ হয় দেখেন। পার্স ইন্টারমিডিয়া থেকে আমাদের যে হরমোনটা রিলিজ হয়, এটা হচ্ছে মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। তো এই মেলানোসাইট স্টিমুলেটিং হরমোনটা হিউম্যানের যে ডার্কিং হয়, আমরা বলি, অনেকে বলি, অনেকে বর্ণবাদী ক্যারেক্টার আছে, আমরা বলি যে মানুষটা কালো। এটা আলটিমেটলি আপনাদেরকে আল্ট্রাভায়োলেট রে থেকে প্রোটেকশন দিবে। এই আল্ট্রাভায়োলেট রে থেকে প্রোটেকশন দেওয়ার জন্য এখানে যে কালার চেঞ্জটা হবে, আল্ট্রাভায়োলেট রে এক্সিড হোয়াট ক্যান বি ব্লক বাই ইউর লেভেল অন মেলানিন সানবার্ন রেজাল্ট। এইটার কারণে আমাদের যে সানবার্নটা এটা হচ্ছে। দেখেন, এখানে আমরা অনেক সময় অনেকে কনফিউজ হয়ে যাই, একটা হচ্ছে মেলানিন, একটা হচ্ছে মেলাটোনিন। পিনিয়াল গ্ল্যান্ড থেকে যেটা রিলিজ হবে সেটা হচ্ছে মেলাটোনিন, সেটা আমাদের সার্কাডিয়ান রিদমে হেল্প করবে। আর যেটা পিটুইটারি গ্ল্যান্ডের পার্স ইন্টারমিডিয়া থেকে রিলিজ হবে, এটা হচ্ছে মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। এটা স্কিন ডার্কেনিং এ হেল্প করবে এবং আল্ট্রাভায়োলেট রে থেকে প্রোটেকশন দিবে, বডিতে সানবার্নিং হবে। দেখেন, আমরা পিটুইটারি হরমোন গুলো সম্পর্কে একটু আলাদাভাবে জানার চেষ্টা করি। যেমন অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোনের কথা আমরা বললাম, এই যে এটার স্টিমুলাস হচ্ছে প্রাইমারিলি হাইপোথ্যালামাস থেকে কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন, যেটা অ্যান্টেরিয়র লোবের উপর কাজ করবে পিউটারি। এখান থেকে অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন আসবে, এটা যে পরবর্তীতে অ্যাড্রেনাল গ্ল্যান্ডের উপর কাজ করবে, এখান থেকে কর্টিসল, এন্ড্রোজেন, অ্যালডোস্টেরন বা মিনারেল কর্টিকয়েড এগুলো প্রডিউস হবে। তাহলে এটা রিলিজ হয় কখন কখন দেখেন, কেউ স্ট্রেসে থাকলে, যখন স্ট্রেসে থাকবে তখন কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন স্টিমুলেট হবে, ওখান থেকে সিআরএস স্টিমুলেট হয়ে সেটা রিলিজ হবে। অথবা কারো ব্লাড গ্লুকোজ লো হইলে, ইনকেস সিম্পাথেটিক অ্যাক্টিভিটির কারণে নর্মাল ডায়নাল লেভেলে। দেখেন, এই যে অ্যাড্রেনাল গ্ল্যান্ডের উপর কাজ করে, এটা যে অ্যাড্রেনাল গ্ল্যান্ড আবার আমরা তিনটা ভাগে ভাগ করি এখানে। আচ্ছা, এখানে সেলগুলোকে, একটা হচ্ছে জোনা গ্লোমেরুলোসা, একটা হচ্ছে জোনা ফেসিকুলোটা, একটা হচ্ছে জোনা রেটিকুলারিস। এই যে জোনা গ্লোমেরুলোসা ফেসিকুলার রেটিকুলারিস, এটা হচ্ছে কর্টেক্স এর মধ্যে। আর মেডালা থেকে আসবে ইপিনেফ্রিন, নরএফ্রিনেফ্রিন। অ্যাড্রেনাল মেডালাতে কিন্তু সরাসরি এসিটিএস যে কাজ করে না, এটা সিম্পাথেটিক অ্যাক্টিভেশনের মাধ্যমে আমাদের ক্যাটাকোলামাইন গুলা রিলিজ হয়। আর জোনা গ্লোমেরুলাস থেকে যখন এসিটিএস অ্যাড্রেনাল গ্ল্যান্ডে কাজ করবে, এখানে জোনা অ্যাড্রেনাল কর্টেক্সের জোনা গ্লোমেরুলাস থেকে আসবে মিনারোকর্টিকয়েড, অ্যালডোস্টেরন। ফেসিকুলাটা থেকে আসবে গ্লুকোকর্টিকয়েড, কর্টিসল। আর রেটিকুলারিস থেকে আসবে অ্যান্ড্রোজেন গুলো।
দেখেন এখানে একটা ক্রস সেকশন দেখানোর চেষ্টা করছে, বাইরে ক্যাপসুল, এর বাইরে কোর্টেক্স, একদম ভিতরে হচ্ছে মেডালা। এই ফিগারটা ডেভিসন থেকে নেয়া। যদিও বেসিক্যালি আমরা হাইপোথ্যালামাস আর হচ্ছে পিউটারি নিয়ে কথা বলতেছি, তাও এই ফিগারটা আমরা একটু দেখে রাখি, যেহেতু আমরা এখানে বললামই কোনটা থেকে কি আসে। দেখেন, যখন সিম্পাথেটিক নার্ভাস সিস্টেম স্টিমুলেট হচ্ছে তখন মেডালাতে যে একটা অ্যাড্রেনালিন রিলিজ হচ্ছে আর একটা হচ্ছে নন অ্যাড্রেনালিন রিলিজ হচ্ছে। ওটা যে বিটা অ্যাড্রেনোরেসেপ্টর উপর কাজ করতেছে, আলটিমেটলি ভ্যাসোডিলেশন, টেকিকার্ডিয়া, ইনসুলিন রেজিস্ট্যান্স এগুলো ফাংশন করতেছে। নন অ্যাড্রেনালিন বেশিরভাগ যে আলফা অ্যাড্রেনোরেসেপ্টর উপর কাজ করতেছে, আলটিমেটলি ভ্যাসোকনস্ট্রিকশন হচ্ছে। আচ্ছা, একইভাবে হাইপোথ্যালামাস পিউটারি অ্যাক্সিস দিয়ে এসিটিএস রিলিজ হচ্ছে, এটা যে অ্যাড্রেনাল কর্টেক্সে কাজ করতেছে, ওইখানে যে জোনাক ফেসিকুলোটা রেগুলারাইজের মাধ্যমে